কোম্পানি লিমিটেডে শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিটি শেয়ার লেনদেন স্থগিত ছিল। দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICMEB এর সাবেক প্রেসিডেন্ট ASM শাইখুল ইসলাম। আমরা কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ। আমরা দিনের শুরুর অবস্থা জানছিলাম যে এখন পর্যন্ত মোটামুটি দুটি স্টক এক্সচেঞ্জে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। তো সবকিছু মিলে ওভারঅল আমাদের দেশের বর্তমান আর্থসামাজিক উন্নয়নের যে অন্যান্য সূচকগুলো, সেই জায়গাটায় পুঁজিবাজারের অবস্থানটা আপনি কিভাবে মূল্যায়ন করেন? দেখুন, বাংলাদেশ এই মুহূর্তে খুবই স্টেবল। পলিটিক্স বলেন, ইকোনমিক্স বলেন, একটা স্টেবল অবস্থার মধ্যে আমরা আছি। এমন কিছু ঘটে যায় নাই, এমন কোনো ক্রাইসিস তৈরি হয় নাই, বা এমন কোনো খুব ভালো সংবাদও আসে নাই যে শেয়ার মার্কেট পড়তেই থাকবে আবার উঠতেই থাকবে। তো গত কয়েকদিন শেয়ার মার্কেট যেভাবে পড়েছিল এবং আজকে যে ভালো সংবাদ, এটা দেখে ভালোই লাগছে, উঠছে। আমার কাছে মনে হয় সামনে বাজেট, রমজান, ঈদ সবকিছু মিলিয়ে এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া শেয়ার মার্কেটের। এটা এই সময় এইভাবেই এটা প্রত্যাশিত। আচ্ছা আচ্ছা। তবে এর মধ্যে বাজেট যেহেতু সামনে, এতে একটা জিনিস থাকতে পারে, আমাদের শেয়ার মার্কেট আপনি জানেন যে ওইভাবে বিকশিত এখনো হয় নাই। শেয়ার মার্কেটের মূল প্লেয়াররা হবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা, কিন্তু আমরা এখনো সেই পর্যায়ে যেতে পারি নাই। এখনো শেয়ার মার্কেটের মূল প্লেয়ার হলো বড় বিনিয়োগকারীরা। তো সেই জন্য তাদের ইচ্ছা অনিচ্ছার উপর, তাদের দাবি দাওয়া চাওয়া, এগুলোর উপর অনেক সময় অনেক ঘটনা ঘটে, যার উপর ক্ষুদ্র বিনিয়োগকারীদের খুব একটা করণীয় থাকে না। আমার ধারণা বাজেটকে সামনে রেখে হয়তো তাদের কোনো দাবি দাওয়া থাকতে পারে, এই জন্য অনেক সময় তারা শেয়ার মার্কেটকে নিয়ে এই ধরনের কাজ কর্মকাণ্ড চালায়। তবে এইসব থেকে উত্তরণের জন্য শুধু বাজেটে ক্ষণস্থায়ী একটা শর্টকাট কোনো রাস্তা নেওয়াটা ঠিক হবে না। আমরা দেশের সমস্ত ইকোনমিক ইন্ডিকেটর কিন্তু ভালোর দিকে। বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। আগামী 4-5-6 বছর বাংলাদেশ একটা খুব ভালো জায়গায় যাবে এবং শিল্পায়ন, ব্যবসা বাণিজ্য অনেক প্রসার লাভ করবে, এবং সেই জন্যই শেয়ার মার্কেটটাকে প্রকৃত অর্থে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা। সেইটা যদি সরকার করতে পারে, একটা দীর্ঘস্থায়ী 3-4-5 বছরের জন্য একটা পরিকল্পনা, সবাইকে, স্টেক হোল্ডার যারা আছে, গভর্নমেন্টের যারা মেশিনারি, অর্থনীতিবিদ, শেয়ার মার্কেটের যারা প্লেয়ার, প্রফেশনালস, প্রফেসরস, এদের সবাইকে নিয়ে যদি আগামী 3 থেকে 5 বছরের জন্য একটা ক্লিয়ার কাট নীতিমালা করতে পারে যে এই সময়ের মধ্যে আর ট্যাক্স বাড়বে না, এই সময়ের জন্য এই নীতি থাকবে, তাহলে হয়তো আমরা একটা ওই যে শেয়ার মার্কেটের যে প্রকৃত যে ফর্মুলা, তথ্য, যেই তথ্যের উপর ভিত্তি করে দাম বাড়বে কমবে, সেই জায়গায় হয়তো ধীরে ধীরে যেতে পারবো। তা না হলে এইরকম বৃহৎ বিনিয়োগকারীদের ইচ্ছা অনিচ্ছার উপরই শেয়ার মার্কেট চলবে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরেই বিশেষ করে ফান্ড নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে, এবং প্রতি বছর বাজেট আসলে এই আলোচনাটি অনেক বেশি আলোচিত হয় যে অপ্রদর্শিত অর্থ সুযোগ দেওয়া হবে কি হবে না, বা দেওয়া হলেও কতটুকু কাজে আসছে। এবং এটাও ঠিক যে আমাদের দেশে বিনিয়োগ হতে না পারলে বিদেশে পাচার হয়ে যাবে, বা সেখান থেকে পাচার হয়ে যাওয়া অর্থগুলো মূল অর্থনীতি ফেরত আনা, এই জায়গাগুলো আপনার মতামত কি? দেখুন, আজকে সারা পৃথিবীর যত অনিষ্ট, তার মূল কারণ হলো আপনার এই ব্ল্যাক মানি। ব্ল্যাক মানির জন্যই আপনার এই যে ক্রস বর্ডার টেরোরিজম বলেন, টেরোরিজম ফাইন্যান্সিং বলেন, দেশের অর্থনীতির, এই দেশে ব্যবসা বাণিজ্য করবে, এই দেশের সুযোগ সুবিধা ভোগ করবে, এই দেশে ট্যাক্স ফাঁকি দিয়ে আরেক দেশে ট্যাক্স হেভেনের টাকা নিয়ে রাখবে, এগুলো গ্রহণযোগ্য না। তো এগুলো আবার যেহেতু বাস্তবতাও, আবার দেশের টাকা চলে গেছে, এই টাকা যদি মেইন স্ট্রিমে থাকে তাহলে দেশের অর্থনীতি বিকশিত হবে, শিল্পায়ন বিকশিত হবে, এটা একটা বাস্তবতা। আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, ইন্ডিয়া কিছুদিন আগে ব্ল্যাক মানি অ্যাক্ট করেছে, এবং এটার মূল উদ্দেশ্য হলো যে টাকাগুলো আনট্যাক্সড মানি অথবা ব্ল্যাক মানি যেগুলো বিদেশে পাচার হয়ে গিয়েছে, ওগুলো ফেরত আনার জন্য। তো বাস্তব অভিজ্ঞতা খুব ভালো না, খুব বেশি টাকা ফেরত এসছে বলে আমরা এই পর্যন্ত রিপোর্ট পাই নাই, তবে কিছু কিছু আসছে। এবং সেখানেও দেখবেন 5 লাখ রুপি পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু একটা ছাড় দিয়েছে, যে এই ব্যাপারে আমরা খুব একটা প্রশ্ন জবাবদিহিতা করব না। তো আমাদের দেশেও আমার মনে হয় ইন্ডিয়া, বাংলাদেশ খুব কাছাকাছি দেশ, আমাদের কালচার, আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটা একরকম, আমরা একে অপরের অভিজ্ঞতা শেয়ার করতে পারি। তো ব্ল্যাক মানির পক্ষে বলার কিছু নাই, তবে বাস্তবতা উপলব্ধি করে ইন্ডিয়ার শেয়ার এক্সপিরিয়েন্সটা যদি শেয়ার করা যায়,
এবং যেটা আগেই বললাম যে সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে যদি কিছু করা যায় এবং যদি প্রকৃত অর্থেই দেখা যায় যে টাকাটা দেশে ফেরত আসবে আর টাকা যাবে না, অর্থনীতির মূল ধারায় টাকাটা প্রবাহিত হবে, তাহলে হয়তো সরকার কিছু করতে পারে, একটা ব্যালেন্স করতে পারে। এটাকে বলা হয় ব্যালেন্স বিটুইন মোরালিটি অ্যান্ড রিয়েলিটি। সেই জায়গাটা একটা সুযোগ থাকতে পারে। একটু আসবো যে আমরা এই যে পুঁজিবাজারে কোম্পানিগুলো আসা, তাদের উদ্দেশ্য, আসার পরে আরেক ধরনের চিত্র, সব ক্ষেত্রে হচ্ছে আমি সেটা বলবো না, কিন্তু এই জায়গাগুলো পুঁজিবাজারের যে বর্তমান অবস্থা বা বিনিয়োগকারীদের অনাস্থার জায়গাটা তৈরি করা, আমরা দেখছি যে কন্টিনিউয়াস ডিভিডেন্ড দিচ্ছে, আসার পরে হঠাৎ করে ইপিএস নেগেটিভ, নো ডিভিডেন্ড। আসলে এই জায়গাগুলোই আমাদের করণীয় কি? দেখুন, এই যে কথাটা বললাম, হঠাৎ করে একটা কোম্পানি খুব ভালো হয়ে যাওয়ারও কোনো কারণ নাই, হঠাৎ করে একটা কোম্পানি খারাপ হয়ে যাওয়ারও কোনো কারণ নাই। দেশের সামাজিক যে অর্থনৈতিক পরিস্থিতি বা রাজনৈতিক যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে বিবেচনা করে কোনো কারণ নাই। তো এই জন্যই এটা একটা ডায়নামা। আপনি আইন কত কঠোর করবেন, বেশি কঠোর করলে, বেশি ঝামেলা করলে ভালো উদ্যোক্তারা আসবে না, ব্যাংক থেকে তারা লোন নিয়ে ঝামেলা মুক্ত ভাবে কাজ করবে। আবার কঠোর না করলে এই দুষ্ট উদ্যোক্তারা সাধারণ বিনিয়োগকারীদের অর্থ আপনার লুটে পুটে খাবে। তো এই ক্ষেত্রেও একটা ব্যালেন্স করা দরকার। এবং আপনার এই প্রথম থেকে যদি শেয়ার মার্কেটে সারা পৃথিবীর যে যখন আইপিওতে আসে আপনি দেখেন, একটা প্রধান ফ্যাক্টর কার কত টাকা আছে বা কে কত বড় প্রতিষ্ঠান চালায়, এটা বড় ফ্যাক্টর না। বড় ফ্যাক্টর হলো ওই স্পন্সরদের পাস্ট ট্র্যাক রেকর্ড। একটা লোক যেমন হঠাৎ খারাপ হতে পারে না, তেমনি হঠাৎ ভালো হতে পারে না। তার পাস্ট ট্র্যাক রেকর্ড যদি দেখা যায় যে উনি ভালো ব্যবসা করছেন, হি ইজ এ ভেরি গুড বিজনেসম্যান, উনি ব্যবসা বুঝেন, উনি ভালোভাবে ট্যাক্স দিচ্ছেন, উনি ভালোভাবে ওনার সোশ্যাল রেসপন্সিবিলিটি, এই যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আমরা যেটা বলি, এটা শুধু দান খয়রাত না, কিন্তু এটা হলো দেশের প্রতি, সমাজের প্রতি দায়িত্ববোধ। হ্যাঁ, দায়িত্ববোধ এবং পরিবেশের প্রতি। ইভেন আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে জাতিসংঘ যেটা ঘোষণা করেছে, সেগুলো বলেছে যে এই প্ল্যানেট এবং এই পরিবেশ, এটাকে পলিউট করা যাবে না ব্যবসা বাণিজ্য করতে গিয়ে। এবং সেই পরিবেশের প্রতি তার যে দায়বদ্ধতা, এগুলা সে অতীতে করেছে কিনা, না শুধু সে হি ওয়াজ ইন দি প্রসেস অফ মানি মেকিং অনলি। যদি তার পাস্ট ট্র্যাক রেকর্ড দেখে এই অনুমোদনগুলো দেওয়া হয়, আমরা তো এই ধরনের উদাহরণ দেখছি যে হ্যাঁ, অতীত রেকর্ড হয়তো পুঁজিবাজার আসার জন্যই ভালো করা কিনা আমি জানি না, গত 3-4 বছরের প্যাটার্নটা ভালো, আসার পরে দেখা যাচ্ছে যে ব্যাংক ইন্টারেস্ট নিয়েও তিনি ভালো করেছেন, কিন্তু পুঁজিবাজার অর্থ নেওয়ার পরে কিন্তু উল্টো চিত্র হয়ে যায়। ওই জায়গাটাই তো কথা, গত 3-4 বছর ভালো, কিন্তু তার আগে কি পাস্ট ট্র্যাক রেকর্ড বলতে কিন্তু একটা তার হিস্ট্রি, একদম শুরু থেকে, একদম তার শুরু থেকে তার হিস্ট্রি নিতে হবে। সে ভালোভাবে ট্যাক্স দেয় কিনা, দেশের আইন মেনে চলে কিনা, দেশের প্রতি দায়িত্ববোধ আছে কিনা, মানুষের প্রতি দায়িত্ববোধ আছে কিনা, পরিবেশের প্রতি দায়িত্ববোধ আছে কিনা। তার ব্যবসার শুরু থেকে যদি আইনের সহজীকরণ করার জন্য বলা হয় যে আমি 5 বছরের তার প্রফিটেবিলিটি, 3 বছরের তার প্রফিটেবিলিটি নেব, সেটা ঠিক আছে, নেন আপনি, কিন্তু তার ট্র্যাক রেকর্ড হলো সামথিং এলস। তার চরিত্র, তার বিহেভিয়ার, এই যে সারা পৃথিবীর যে বিপর্যয়গুলো হচ্ছে, ইকোনমিক ক্রাইসিস গুলো হচ্ছে, অনেকগুলা কারণ, তার মধ্যে বড় কারণ বলা হচ্ছে, গবেষকরা বলছেন যে হিউম্যান বিহেভিয়ার। মানুষের বিহেভিয়ার যদি ভালো না হয়, তাহলে কোনো ভালো কাজ, কোনো আইনি কাজ করবে না। সেই জন্য পাস্ট ট্র্যাক রেকর্ড দেখে আমার মনে হয় অনুমোদনগুলো দিলে ভালো বিনিয়োগকারীরা আসবে। আরেকটা জিনিস হলো সাইজ অফ দ্য মার্কেট। আমরা যেটা প্রথমে বললাম, সাইজ অফ দ্য মার্কেট স্টিল ছোট, যার জন্য কেউ কেউ এটা নিয়ে খেলতে পারে। এই জায়গাটা আমি আলোচনায় ফিরে আসবো আবার, তবে ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো আবার অতিথির সঙ্গে আলোচনায়, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আবারও 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICMAB এর সাবেক প্রেসিডেন্ট ASM শাইখুল ইসলামের সঙ্গে। ফিরে যাচ্ছি তার সাথে আবার আলোচনা। আমরা যেখানে স্টপ করেছিলাম যে আমাদের দেশের পুঁজিবাজারের অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলির পুঁজিবাজারের তুলনায় যদি তুলনা করে, সে জায়গায় আপনি কিছু বলতে চাচ্ছিলেন, সেখান থেকে একটু যদি বলেন। হ্যাঁ, আমি বলছিলাম সাইজ অফ দ্য মার্কেট। মার্কেটের সাইজ বড় করতে হবে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গঠন করার
মূল উদ্দেশ্যই ছিল মূলত তিনটা জিনিস উদ্দেশ্য ছিল। একটা হলো প্রথম উদ্দেশ্য ছিল পুঁজিবাজারকে বিকশিত করা, এবং বিকশিত করার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা, রেগুলেট করা, এবং এই সাধারণ বিনিয়োগকারীদেরকে শিক্ষিত করে তোলা। তো পুঁজিবাজার যারা নিয়ন্ত্রক তারা এই তিনটা দায়িত্বের মধ্যে ওই রেগুলেশনের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেন। বাকি দুইটা দায়িত্ব এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কিছু দেখছি না। তো সেই জন্য আমি যেটা মনে করি, আমার একেবারেই ব্যক্তিগত অভিমত, আমার অভিজ্ঞতা থেকে, আমার সারা জীবনের কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার অভিজ্ঞতা থেকে, যেমন ধরেন ব্যাংকের লোন নিয়ে আপনার শোধ না করে এখন আর কোনো রাস্তা নাই, শোধ করতেই হয়। শোধ করার জায়গা যদি ব্যবসা থেকে না করা যায়, বাড়ি ঘর বিক্রি করে দিয়ে হলো শোধ রাখার জিনিস দিয়ে সেটা পূরণ করতে হবে। তো পুঁজিবাজারের যে ভালো দিকটা, যে পার্সোনাল গ্যারান্টিটা ব্যাংকে যেমন আছে পুঁজিবাজারে নাই, তো এটা একটা ভালো দিক, যাতে অনেকে পাবলিকে আসতে চান। কিন্তু এটা আমাদের পাশাপাশি মনে রাখতে হবে যে আমাদের দেশে বিজনেসগুলা গ্রো করেছে ফ্যামিলি থেকে, ফ্যামিলি ডোমিনেটেড বিজনেস। বাবা ছেলে, স্ত্রী চেয়ারম্যান, যে জীবনে কোম্পানিতে আসে না, শুধু বোর্ড মিটিং এ এসে বসে থাকে, নামধারী শুধু পরিচালক হিসেবে রয়ে গেছে। পুঁজিবাজারে আসার পর আমরা বলছি পাবলিক কোম্পানি, কিন্তু ওই ফ্যামিলি কিন্তু ডোমিনেট করছে। ওই ফ্যামিলির তার মা, তার স্ত্রী সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসেবে বসে মিটিং নিয়ন্ত্রণ করছে। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থাকুক আর না থাকুক, সেটা করছেন অনেকে করছে, এবং যেহেতু তাদের শেয়ার বেশি, পোর্শন থেকে তারা করছে, এটা করতেই পারে। এই কারণে হয় কি, আমরা আমাদের কোম্পানিগুলো পাবলিকে আসলেও যে লোকটার বিচক্ষণতায়, পরিশ্রমে কোম্পানিটা দাঁড়ায়, তার যদি কিছু হয়ে যায়, সে যদি অসুস্থ হয়ে যায়, মারা যায় বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তার পরের জেনারেশন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওইভাবে কোম্পানিটাকে আর রান করতে পারে না। তো সেই জন্য দুইটা জিনিস, আগে যেমন বলেছি তার ট্র্যাক রেকর্ড, এবং পরবর্তী সময় কোম্পানি ম্যানেজমেন্ট, কোম্পানি গভর্নেন্স একটা বড় ইস্যু। এটা কারা ম্যানেজমেন্ট করবে, কারা চালাবে, এইসব দিকে আমার মনে হয় যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে ভাবতে হবে। তাহলে যেটা বললেন যে পুঁজিবাজারে আসার আগে 2 বছর খুব ভালো ব্যবসা করেছে, এইটা একটা শো আপ। বা কোয়ার্টারলি রিপোর্ট গুলো দেখেন আপনি, একটা কোয়ার্টারলি রিপোর্ট খুব ভালো, যেহেতু আনঅডিটেড, পরের 2 বা 3টা দেখা যাচ্ছে খারাপ, আবার ইয়ারলি যখন হবে তখন এটা ভালো। এই যে ফ্ল্যাকচুয়েশনটা, তখন যারা কিনছেন, তখন যারা বিক্রি করছেন, এই জায়গায় তো দুটো পক্ষ দুই রকম দিকে যাচ্ছেন। ঠিকই বলেছেন, এবং ওই জায়গাটা দিয়ে আমি আসতে যাচ্ছিলাম, সেটা হলো পুঁজিবাজারে আসার যে প্রক্রিয়াটা, ক্যাপিটাল মার্কেট আসার জন্য যে আইপিওতে আসার প্রক্রিয়াটা আমার ব্যক্তিগত মতামত সহজ করে দেওয়া ভালো, যে তাতে ভালো কোম্পানিগুলো, ভালো উদ্যোক্তারা আসবেন, কিন্তু পরবর্তী কার্যক্রম ম্যানেজমেন্ট এবং এই যে পরে লিস্টেড হওয়ার পরে এইটা করতে হবে, খুব কঠোর মনিটর করা, খুব কঠোর করতে হবে। আসলে যে অর্থটা যে কারণে নিয়েছিলেন কতটুকু এক্সপ্যান্ড হলো কিনা, এবং এই যে আপনি বলছেন যে কোয়ার্টারলি স্টেটমেন্ট, 6 মান্থলি স্টেটমেন্ট, গত 1-2 বছর রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, কিন্তু দেখা যাচ্ছে কোয়ার্টারলি রিপোর্ট গুলো যখন রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল তার চেয়েও খারাপ আসছে অনেক ক্ষেত্রে। কেন এরকম হবে? আসলে এগুলো দেখবে কে? এইখানে আমি বলছি যে কোয়ার্টারলি স্টেটমেন্টের সাথে অ্যানুয়াল স্টেটমেন্টের যদি মিল না থাকে, থিংস শুড বি টেকেন ভেরি ভেরি সিরিয়াসলি। ওই সেক্টরের অন্য সব কোম্পানি ভালো করছে, এইটা কেন জানি খারাপ করছে। এই জায়গাগুলো আসলে আমরা, বিনিয়োগকারী হিসেবে আমারও সচেতনতার প্রয়োজন আছে, কারণ আমি কেনই বা কিনতে যাচ্ছি, সাথে সাথে আমি কেনই বা এই রিপোর্ট গুলো বিশ্বাস করবো বা অবিশ্বাস করবো, সেই জায়গাটায় যারা আছেন দায়িত্বরত তারা কতটুকু সচেতন আছেন? না, এই ক্ষেত্রে আমার দায়িত্ব আছে। আপনি যেটা বলছেন, আমি এটা খুবই একটা ক্ষুদ্র অংশ। বড় অংশ হলো আমার দায়িত্ব আছে বলেই তো আমি ট্যাক্স দিই, আমার দায়িত্ব আছে বলেই তো আমার ট্যাক্সের টাকায় রেগুলেটররা চলে। তো আমার বাসা এড়িয়ে যাবেন সেটা তো হতে পারে। হ্যাঁ, আমার বাসা পাহারা দেওয়ার জন্য আমি ট্যাক্স, আমার টাকা দিয়ে আমি দারোয়ান রেখেছি, তার দায়িত্ব হলো পাহারা দেওয়া। যারা রেগুলেটর তাদেরকেও বুঝতে হবে তারা ওই পাহারাদার, তারা জনগণের স্বার্থ রক্ষার জন্য তারা এখানে রয়েছেন। এক্স্যাক্টলি। এবং ওই যে যদি ভেরিয়েশন হয়, আনঅডিটেড ইনকাম স্টেটমেন্ট এবং অডিটেড ইনকাম স্টেটমেন্টে যদি গরমিল দেখা যায়, একটা মাইনর গরমিল দেখা দিবে, সেটা মেজর গরমিল দেখা দিলে থিংস শুড বি টেকেন ইনটু অ্যাকাউন্ট।
আমার ট্যাক্সের টাকায় ওনারা চলেন। আমি পুঁজিবাজারে আসবো, বছরের পর বছর আমি ওটিসিতে পড়ে আছি, আমার অন্যান্য কোম্পানি খুব ভালো চলছে, কিন্তু আমি যে বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা নিলাম তাদেরও কোনো জবাব দিতে নাই, বরঞ্চ আমি আয়েসে জীবনযাপন করছি। এই জায়গাগুলো আসলে কবে পরিবর্তন হবে আমি জানি না। তারপরও না না, ওইটাই বলছিলাম যে তাদেরকে ওই বাধ্য করতে হবে, ব্যাংকে যেমন নিজের বাড়ি শোধ করে বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করতে হয়, ওই পরবর্তী কার্যক্রমটা কঠোর করে তাদেরকে বাধ্য করতে হবে যেন তারা নিজেরা ধনী থাকবে অথচ তার কোম্পানি গরিব হবে, এই ব্যবস্থাটা না করতে পারে। জি, আমরা প্রত্যাশা রাখবো অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ সংস্থা, আমাদের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ পুঁজিবাজারের উন্নয়নে বা তাদের এই জায়গাগুলো নিয়ে অনেক বেশি কনসার্ন। তারপর আমরা আশা করবো বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এই জায়গাগুলো অনেক বেশি নজরদারি বাড়াবেন তারা, সেই প্রত্যাশা রেখে শেষ করছি আজকে আলোচনা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, 21 বিজনেসকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিগকরণী নিয়ে কথা বলছিলেন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ ICMBB এর সাবেক প্রেসিডেন্ট ASM শাইখুল ইসলাম। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, দুপুর 1:30টায় ফিরে আসবো আবার 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।